একটা হলো সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 এবং আরেকটা হলো সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025। এই দুইটা আইনের মুসাবিদার সাথে মানে আইন ড্রাফটিংয়ের সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। আমি দুইটা আইন সম্বন্ধে খুব সংক্ষেপে, যেহেতু অনেকেই বলবেন, ছোট ছোট কিছু তথ্য দিব আপনাদেরকে। যেহেতু বিচারপতি আব্দুল মতিন বলেছেন যে আমরা জনগণের সামনে উপস্থাপন করতে চাই যে আইন দুইটা বাতিল করাটা আসলে সমীচীন হয়েছে নাকি হয়নি, এই বিচারের ভার আমরা জনগণের কাছে দিতে চাই। সুতরাং এই দুইটা আইনের প্রেক্ষাপট এবং এই দুইটা আইনের যে বিষয়বস্তু সেটা সম্বন্ধে একটু আপনাদের জানা দরকার। যে প্রথমত সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা অগ্রাধিকারমূলক বিষয়বস্তু ছিল এবং যখন বিচার বিভাগ সংস্কার কমিশন তার প্রতিবেদন পেশ করে নাই, ওই সময়েই তৎকালীন আইন উপদেষ্টা মহোদয় সংস্কার কমিশনে এসেছিলেন এবং আমাদেরকে অনুরোধ করেছিলেন যে আপনাদের কাজ চলছে, চলুক, আপনাদের প্রতিবেদন দিতে সময় লাগবে, কিন্তু এই আইন আমরা খুব দ্রুত করতে চাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে প্রথমে 23 জন বিচারক নিয়োগ দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সেই নিয়োগটা হয়েছিল পূর্ববর্তী যে নীতি ছিল ওই অনুযায়ী, অর্থাৎ নির্বাহী বিভাগের পছন্দ অনুযায়ী এবং কোনো ধরনের কাঠামোগত প্রক্রিয়া ছাড়াই ওই নিয়োগগুলো হয়েছিল। আমরা জানি না ওই 23 জন কেন নিযুক্ত হয়েছিলেন, ওনাদের কী যোগ্যতা ছিল যার কারণে ওনারা নিযুক্ত হয়েছিলেন, কারণ কোনো কাঠামোগত প্রক্রিয়া ছিল না তখন। এবং এটা নিয়ে সমালোচনা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার তো রাজনৈতিক সরকারের মতোই 23 জন বিচারককে নিয়োগ দিলেন। তো তখন সরকারের একটা উপলব্ধি হলো যে পরবর্তী যে নিয়োগ সেটা একটা কাঠামোগত প্রক্রিয়ার ভিতর দিয়ে হতে হবে এবং এই জন্য আমাদেরকে অনুরোধ করা হলো যে খুব দ্রুত আমাদের একটা অধ্যাদেশ প্রণয়ন করতে হবে এবং পরবর্তী যে নিয়োগ হবে সেটা ওই অধ্যাদেশ অনুযায়ী হবে। এবং আমরা সংস্কার কমিশন সব কাজ বাদ দিয়ে আমরা তখন এই আইন প্রণয়নের কাজে হাত দিই এবং ইনফ্যাক্ট এই আইন প্রণয়নের কাজে হাত দেওয়ার আগে আমাদেরও একটা প্রায়োরিটি আইটেম ছিল সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সম্বন্ধে আমাদের সুপারিশ তুলে ধরা। এবং তখন সমান্তরালভাবে তৎকালীন প্রধান বিচারপতির উদ্যোগে সুপ্রিম কোর্ট থেকে একটা খসড়া কিন্তু দেয়া হয় এবং এটা খুবই আমি বলবো প্রথা বহির্ভূত একটা বিষয়, কারণ সুপ্রিম কোর্ট আইন প্রণয়নের সাথে জড়িত হওয়ার কথা না। সুপ্রিম কোর্ট হলো আইনের সাংবিধানিকতা প্রয়োগ ইত্যাদি নিয়ে ওনারা বিচার করেন, কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারও একটা খুবই প্রথা বহির্ভূত ব্যবস্থা ছিল এবং তখনকার যে সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটা এত তীব্র ছিল যে আমার মনে হয় সুপ্রিম কোর্ট উপলব্ধি করেছে যে আমরা যদি একটা খসড়া পাঠাই তাহলে মনে হয় প্রক্রিয়াটা গতি পাবে। সুতরাং ওনারাও একটা খুব সংক্ষিপ্ত খসড়া পাঠালেন এবং আমরা ওই খসড়া পেয়েছি, কিন্তু আমরা নিজেরা অনেক কম্পারেটিভ অ্যানালাইসিস মানে আপনার অন্যান্য দেশের যে আইন কানুন, অন্যান্য দেশের বিচারক নিয়োগের যে প্রথা ইত্যাদি আমরা নিয়ে গবেষণা করেছি এবং আমরা একটা খসড়া প্রণয়ন করেছি। খসড়াটা আমরা আইন মন্ত্রণালয়কে দেওয়ার পরে ওনারা এটা নিয়ে কনসালটেশনের আয়োজন করেছেন, একাধিক কনসালটেশন হয়েছে। সুতরাং এই আইনটা হঠাৎ করে হয়ে যায় না, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। এটার পিছনে গবেষণা ছিল, এটার পিছনে অনেক আপনার উদ্ভাবনী বিষয় ছিল, এইটা নিয়ে অনেক পরামর্শ হয়েছে এবং এগুলো ওপেন পরামর্শ, জাতিতে আপনার একেবারে এইরকম সবাইকে আমন্ত্রণ করে প্রেসের উপস্থিতিতে পরামর্শ হয়েছে। এবং এই আইনের যে মানে মূল বিষয়টা ছিল সেটা ছিল যে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত, রাজনৈতিক বিবেচনার প্রভাব মুক্ত একটা ব্যবস্থা তৈরি করা। এবং আপনারা এইটাও জানেন যে 2008 সালে তৎকালীন যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিন সাহেবের নেতৃত্বে, ওই সরকারের আমলে একটা আইন হয়েছিল, কিন্তু ওই আইনের সাথে এই আইনের অনেকগুলো গুণগত পার্থক্য ছিল। মূল পার্থক্য ছিল যে ওই আইনে প্রক্রিয়া বলা হয়েছিল, কিন্তু সর্বশেষে বলা হয়েছিল যে এই পুরা প্রক্রিয়ার যে রেজাল্ট, রিকমেন্ডেশন যেটা আসবে সেটা নির্বাহী বিভাগ মানতে বাধ্য নন। অর্থাৎ সর্বশেষ যে ফলাফল সেটা নির্বাহী বিভাগের হাতেই রাখা হয়েছিল 2008 সালের অধ্যাদেশ অনুযায়ী। এবং আমাদের একটা খুবই সেলিব্রেটেড জাজমেন্ট ইদ্রিসুর রহমান বনাম বাংলাদেশ, ওইখানে
তিনজন বিচারকের মধ্যে দুইজন বিচারক, বিচারপতি নাজমুনারা সুলতানা এবং বিচারপতি আশফাকুল ইসলাম, ওনারা দুইজন জুনিয়র জাজ ছিলেন। প্রিজাইডিং জাজ ছিলেন আব্দুর রশিদ, বিচারপতি আব্দুর রশিদ। বিচারপতি আব্দুর রশিদ দিয়েছিলেন সংখ্যালঘু রায় এবং দুইজন জুনিয়র জাজ দিয়েছিলেন সংখ্যাগরিষ্ঠ রায়। এবং ওই রায়ে ওনারা কী বলেছিলেন, যে 2008 সালের অধ্যাদেশের ত্রুটি ছিল যে সর্বশেষ ডিসিশন মেকিং পাওয়ার রেস্টেড উইথ দ্য এক্সিকিউটিভ, মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে ছিল। ওনারা বলেছিলেন এইটা অসাংবিধানিক। আমরা ওই জাজমেন্টের স্পিরিটটা এই আইনে রিফ্লেক্ট করেছিলাম। আমরা বলেছিলাম যে সুপারিশটা এই কাউন্সিল, অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল দিবেন, সেটা নির্বাহী বিভাগ মানতে বাধ্য থাকবেন। এইটা ছিল এই আইনের সবচেয়ে বড় আপনার গ্রাউন্ড ব্রেকিং অ্যাচিভমেন্ট। এবং এইখানে আরও একটা খুব মানে মৌলিক পরিবর্তন আনা হয়েছিল। বলা হয়েছিল যে কোনো যোগ্য ব্যক্তি জাজ হওয়ার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আগে ছিল কি, নির্বাহী বিভাগ খুঁজে বের করতো আমি কাকে কাকে জাজ অ্যাপয়েন্টমেন্ট করব। ওনাদের পরিচিত মণ্ডল, মানে যে পরিচিতির যে বলয় ছিল ওইটার ভিতরেই ওনারা থাকতেন। এইখানে বলা হলো যে যার যোগ্যতা আছে উনি সরাসরি আবেদন করতে পারবেন যে আমি সুপ্রিম কোর্টের জাজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে চাই এবং বিবেচিত হতে চাই। এটা একটা বড় ডিপার্চার ছিল এবং এটার অনেক সমালোচনা হয়েছিল। অনেকে বলেছিলেন যে আবেদন করে সুপ্রিম কোর্টের জাজ হওয়াটা ঠিক ডিগনিফাইড না। কিন্তু আমরা গবেষণায় দেখেছিলাম যে ইউকে সুপ্রিম কোর্টের জাজরাও আবেদন করতে হয়, অনলাইনে আবেদন করতে হয়। এবং বিভিন্ন দেশে আছে যে যারা আবেদন করেছেন তাদের যে সাক্ষাৎকার সেটা টেলিকাস্ট করা হয়, লাইভ টেলিকাস্ট করা হয়, যেমন সাউথ আফ্রিকাতে। মানে জনগণের কাছে প্রত্যক্ষ জবাবদিহিতা। সুতরাং এই যে এবং ওইখানে আমরা যোগ্যতার বিষয়ে একটা মানে খুব ইলাবোরেট বিধান রেখেছি যে আবেদনের সাথে কি কি দিতে হবে। যিনি আইনজীবী থেকে জাজ হতে চান তার কি কি মামলা উনি ড্রাফট করেছেন সেটার স্যাম্পল দিতে হবে। উনি কি কি মামলাতে কন্টেস্ট করেছেন যেটা জাজমেন্টে আছে সেগুলো দিতে হবে। উনার ফাইন্যান্সিয়াল রেকর্ডস দিতে হবে, 3 বছরের ইনকাম ট্যাক্সের রিটার্ন দিতে হবে। এই যে আপনার একটা খুব বড় লিস্ট আছে কি কি জিনিস দিতে হবে। তার পরিবারের যারা আছেন তাদের বিবরণ দিতে হবে, তার পরিবারে কে, উনি রাজনীতি করেছেন কিনা, কোন পদে করেছেন সেগুলোর বিবরণ দিতে হবে। উনি কোন ক্লাবের মেম্বার সেটার বিবরণ দিতে হবে। সুতরাং খুব ট্রান্সপারেন্ট ওয়েতে আপনার আবেদন করার বিধান করা হয়েছিল। এবং তারপরে এখান থেকে শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্ট করার পরে তাদেরকে সাক্ষাৎকার দিতে হবে কাউন্সিলের সামনে, এবং যারা সাক্ষাৎকার সন্তোষজনকভাবে দিতে পারবেন তাদের থেকে জাজ হবেন। তো এই যে আপনার একটা ইলাবোরেট প্রক্রিয়া এবং সব মানে একটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া সেট আউট করা হলো, এই পুরাটা কিন্তু চমৎকার ইনোভেশন ছিল। এখন 25 জন জাজও এই আইনে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। প্রশ্ন হলো তাহলে এই সরকার এই আইনটা রাখতে চাইলেন না কেন? ওনারা কি কোনো ব্যাখ্যা দিয়েছিলেন যেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে যে এই আইনের এই ত্রুটি ছিল, এই কারণে আমি এটাকে রাখলাম না? না, কোনো আমি ব্যাখ্যা দেখিনি। ওনারা বলেছেন আরও ভালো আইন করবেন। সেক্ষেত্রে এই আইনের দুর্বলতাটুকু বলা উচিত ছিল যে এই আইনের এই জায়গাতে দুর্বলতা আছে, আর আরও ভালো আইন যদি করতে চান এই সেশনে এটা করার সুযোগ ছিল, এখনও আছে। কারণ অনেকগুলো অধ্যাদেশ তো সংশোধনী সহ বিল আকারে এসছে। সেই ক্ষেত্রে এই আইনের যদি কোনো ধারাতে ওনাদের আপত্তি থাকতো তাহলে ওই সংশোধনী এনেই কিন্তু বিলগুলো উপস্থাপন করা যেত, কিন্তু ওনারা এটা করেন নাই। তো এখানে একটা বড় প্রশ্নবোধক থেকে গিয়েছে যে এই আইনে কি এমন ত্রুটি ছিল যেটার কারণে ওনারা এটাকে পছন্দ করলেন না, এটাকে আরও উন্নত করার প্রয়োজনীয়তা বোধ করলেন। তো এইটা আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করলাম যে আসলে এই আইনটা কেমন ছিল এবং এই আইনটা বাতিল করা হলে ঠিক হয়েছে কিনা। সেকেন্ড, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। এই সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আপনার খুব জটিল একটা আইন ছিল। এইটার সাথে আমি জড়িত ছিলাম আমি যখন মন্ত্রণালয়ে কাজ করি তখন, এবং আমরা দেখেছি যে এই অধ্যাদেশটা করতে গেলে অনেকগুলা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জগুলো যেমন, আমরা প্রথমে যেটা সবাই বলছেন যে মাজদার হোসেন জাজমেন্টের যে একটা নির্দেশনা ছিল যে অধস্তন বিচারকদের নিয়ন্ত্রণের ক্ষমতা উচ্চতর আদালতের কাছে থাকবে, তো সেটা আসলে এই অধ্যাদেশের একটা অংশ, এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ওই অংশটাকে কার্যকর করে দিয়ে যেতে পারেন নাই। সাতধারাকে কার্যকর করে দিয়ে যেতে পারেন নাই, কারণ
সাত ধারাকে কার্যকর করতে হলে সুপ্রিম কোর্ট সচিবালয়ের একটা পূর্ণাঙ্গ রূপ নেওয়া প্রয়োজন, এটা একটা পূর্ব শর্ত। এবং সাত ধারাকে কার্যকর করতে হলে আমরা যেটা ওই অধ্যাদেশে বিধান দেখেছি সেটা হলো যে এই যে আপনার অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, এইটার বিষয়ে সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হবে। এখন সুপ্রিম কোর্টে একটা পরামর্শমূলক ভূমিকা আছে এবং এই পরামর্শমূলক ভূমিকাটা পালন করে একটা কমিটি। এই কমিটির নাম হলো জেনারেল অ্যাফেয়ার্স কমিটি, জিএ কমিটি। তো জিএ কমিটি যেটা, এটা গঠিত হয় 3 জন বিচারককে নিয়ে এবং এই 3 জন বিচারককে নিয়োগ দেন প্রধান বিচারপতি এককভাবে। মানে উনি ABC-কে দিলেন নিয়োগ, এই 3 জন মিলে কাজ করলেন। পরের দিন প্রধান বিচারপতির কোনো একটা কারণে মনে হলো যে আমি AB রাখবো, C-কে সরিয়ে X দিয়ে দিব, উনি এটা চাইলে পারেন। ওনার এখানে কোনো বাউন্ডারি নাই, কোনো নিয়ন্ত্রণ নাই ওনার উপরে। সুতরাং একটা আশঙ্কা আছে যে সুপ্রিম কোর্টকে যদি এই অবস্থায় এই ক্ষমতা দেওয়া হয় তাহলে এটা এক ব্যক্তির উপরে চলে যাবে আবার। তো এই যে সিস্টেম, এটাকে রিমুভ করা হয়েছে। এবার বলা হয়েছে যে কমিটি এই সিদ্ধান্ত নেবেন সেই কমিটি হবে হাইকোর্টের বিচারকদের সমন্বয়ে একটা কমিটি, যেটা এখনও আছে। কিন্তু এদের নিয়োগ প্রধান বিচারপতি এককভাবে দিবেন না, এদেরকে নিয়োগ দিবেন আপিল বিভাগের বিচারপতিরা সামষ্টিকভাবে। এবং এই আপিল বিভাগে যে এখন 5 জন থাকলে 5 জন, 7 জন থাকলে 7 জন, ওনারা সামষ্টিকভাবে জিএ কমিটির সদস্যদের নিয়োগ দিবেন, যাতে করে এটা এক ব্যক্তি থেকে একটা লার্জার বডির কাছে যায়। এখন এইটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে জিএ কমিটির যে ফরমেশনের বিধান সেটা আছে হাইকোর্ট রুলসে, সেটাকে সংশোধন করতে হবে। এখন যতদিন পর্যন্ত এই অধ্যাদেশ ছিল ততদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু ওই হাইকোর্ট রুলস সংশোধনের কোনো উদ্যোগ নেন নাই। সুতরাং এখানে সুপ্রিম কোর্টেরও কিন্তু ঘাটতি আছে। ওনাদের সক্ষমতা যদি ওনারা না বাড়াতেন তাহলে এই 7 ধারাকেও কিন্তু কার্যকর করা যেত না। এখন তো অধ্যাদেশই নাই, পুরাটাই আপনার অবান্তর হয়ে গিয়েছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু 7 ধারাকে অ্যাক্টিভেট করে দিয়ে যেতে পারেন নাই। কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশে এই বিষয় ছাড়াও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেমন বিচার বিভাগের যে আর্থিক স্বাবলম্বিতা, ফাইন্যান্সিয়াল অটোনমি, এইটা নিশ্চিত করার জন্য বিচার বিভাগের বাজেট প্রণয়নের ক্ষমতা কিন্তু ওই অধ্যাদেশের অধীনে একটা বডিকে দেওয়া হয়েছিল। এবং ওই বডিতে জুডিশিয়ারি মেম্বাররা যেরকম থাকতেন, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ইনারাও থাকতেন এবং তারা মিলে ঠিক করতেন যে এই বছর জুডিশিয়ারির বাজেট কত হওয়া উচিত। কারণ এই বাজেটিং প্রক্রিয়াতে এখন জুডিশিয়ারির ভূমিকা খুবই নগণ্য এবং আর্থিক স্বাবলম্বিতা না আসলে আসলে জুডিশিয়ারি কখনো একটা আপনার কার্যকর প্রতিষ্ঠান হিসেবে তৈরি হতে পারবে না। এই জন্য এখানে বিধান ছিল। আর কি ছিল, এই যে এখন বিচার বিভাগে যত সহায়ক কর্মকর্তা কর্মচারী আছেন এরা কেউ কিন্তু বিচার বিভাগের অংশ না, এরা সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশ। বিচার বিভাগের এদের উপর প্রত্যক্ষ কোনো নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণগুলো এখানে এই আইনের মাধ্যমে দেওয়া হয়েছিল বিচার বিভাগের উপরে। তারপরে আপনার এই তার যে অপারেশনাল অ্যাসপেক্ট, এটা নিয়ে অনেকগুলো বিধান ছিল, আমি এত বিস্তারিততে যাচ্ছি না। কিন্তু ওনারা এই অধ্যাদেশটাকেও বাতিল করে দিলেন। কেন? ওনাদের কথা হলো যে এটার ফলে নাকি আপনার বিচার বিভাগীয় স্বৈরাচারের জন্ম হবে, ওনাদের ব্যাখ্যা। এবং এই ব্যাখ্যাটা যে ওনারা দিচ্ছেন এটা হলো যে আগের জিএ কমিটির যে ফরমেশন, আগের যে কাঠামো, ওইটাকে মাথায় রেখে ওনারা ভালো করে আইনটা পড়েন নাই মনে হয়, যে এইখানে কিন্তু এই স্বৈরাচারের ব্যাপারেও অ্যাড্রেস করা হয়েছে। এইখানে এক ব্যক্তির জায়গায় একটা সামষ্টিক মানে নির্বাচন পদ্ধতির কথা বলা হয়েছে জিএ কমিটির ক্ষেত্রে। এইখানে আপনার নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের যাতে মেলবন্ধন হয়, এই জন্য এই যে বাজেটারি কমিটিতে, তারপরে এই আইনের অধীনে গঠিত যে কমিশন, সেখানে নির্বাহী বিভাগ মানে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের লোকজনদেরকে এনে সমন্বয়ের এক ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে অনেক পজিটিভ ইনোভেশনস ছিল, কিন্তু এগুলার কোনোটাই ওনারা স্পেসিফিক্যালি অ্যাড্রেস না করে একেবারে ঢালাওভাবে বলে দিলেন যে এটার ফলে বিচার বিভাগীয় স্বৈরাচার হবে। তো এই যে আপনার ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে, জনগণকে এক ধরনের ধরে নেওয়া হচ্ছে যে ওনারা যেটা বলবে আপনাদের মনে হয় এটার বাইরে, মানে বিয়ন্ড দেয়ার এক্সপ্লেনেশন, আপনারা মনে হয় বুঝেন না কিছু, জনগণকে ওনারা খুব বোকাশোকা ভাবছে। তো এই জিনিসটা আসলে একেবারেই ঠিক না, আপনাদের আরও সচেতন হওয়া উচিত। এই দুইটা আইনই বাংলায় এবং যে কেউ পড়তে পারেন যে এই আইনগুলোর ভিতরে কী ছিল, এগুলো কি আসলে খারাপ ছিল নাকি এগুলোর ফলে আমাদের
উন্নতি হতো। তো আমি এটুকুই বলবো, অন্যরা আলোচনা করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।